রিমালের তাণ্ডবে এখনো পানিবন্দী উপকূলের লাখো মানুষ। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে প্লাবিত ৩ উপজেলা। মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শেষ হচ্ছে মধ্যরাতেই। ঈদযাত্রায় সড়কপথের অগ্রিম টিকিট বিক্রি শুরু। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এলোমেলো করে দিয়েছে উপকূলবাসীর জীবন। জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পানিতে এখনও ভাসছে লাখো মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিকভ্রান্ত তারা। খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনার পাইকগাছা উপজেলার তেলিখালী গ্রামের নার্গিস বেগম 6 সন্তানের জননী। স্বামী গনি গাজী দিনমজুর। সংসারটাকে একটু ভালো রাখার জন্য বাড়িতে সেলাইয়ের কাজ করেন তিনি। তবে বাড়তি পুঁজি না থাকায় ভাগ্যের চাকাটা আর ঘোরে না। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমালের আঘাত লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের জীবন। ঘরবাড়ি সহ সাজানো সংসারের সবকিছু জোয়ারের পানিতে তলিয়ে গেছে। কিভাবে আবার মাথা তুলে দাঁড়াবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। পুরো জীবনই যেন ছন্নছাড়া। আমার ছেলের পা ভেঙে যেছিল, তা ছেলেটা আল্লাহ বাঁচাইছে একদিকতে, তা হচ্ছে দেয়াল চারিপাশে পড়ে গেছে। দেন আমার জিনিসপত্র খুব ক্ষতি হয়ে গেছে। মেশিনটার কাজ করি, তাও মেশিনটার সর করতে না করলে তখন কাজ করা যাবে না। কামাই পত্র তো সব বন্ধ। শুধু নার্গিস না, উপকূলের সব পরিবারের দুর্দশার চিত্র একই। দুর্গত মানুষের চোখে মুখে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে। সাহায্যের দাবি সরকার প্রধানের প্রতি। দিন মজুরি করে করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। ঘরের ভিতরে অনেক জিনিসপত্র ছিল, ভেঙে চলে গেছে দিন পরে। উপকূলের মানুষের জীবন ঝড় আর জলোচ্ছ্বাসের সঙ্গে একই সুতোয় গাঁথা। এক একটি ঝড়ে জীবন থমকে যায়। তাই টেকসই বেড়িবাঁধের দাবি তাদের। আমার হচ্ছে দেখি আর তাগানি কিটা আছে, এক যদি সরকারি যদি তাগায় তাহলে তো একটু বাঁচতে পারবো। এই বানটা যদি ঠেকাইতো তাহলে তো আমরা তো এই অবহেলাই করতাম না। আজ যদি সে আমায় যদি চাইতো, একটু সাহায্য করতো, তাহলে তো আমরা বাঁচতাম। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। টিকিট বিক্রির প্রথম দিনের রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুর টিকিট কাউন্টারের খবর জানব রবিউল ইসলাম রবির রিপোর্টে। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই ঈদের সময় ঘরমুখো হয় অসংখ্য মানুষ। এই মানুষগুলোর বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে শুক্রবার থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। তবে প্রথম দিনে ঈদযাত্রায় মানুষের অগ্রিম টিকিট সংগ্রহের চাপ ছিল না গাবতলী বাস টার্মিনালে। অনেকটা অলস সময় পার করছেন বাস কাউন্টারের পরিবহন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু ও রাজধানী জুড়ে টিকিট কাউন্টারের কারণে গাবতলী বাস টার্মিনাল এখন যাত্রী শূন্য। গুলিস্তান তো মানে শহরভিত্তিক কাউন্টার, ওখান থেকে যে এই যে আন্তঃজেলা গাড়িগুলি চলতেছে পদ্মা সেতুর উপর দিয়া, যার জন্য গাবতলী টার্মিনাল একদম একেবারে রাস্তায় পথে বসে গেছে। পদ্মা সেতু হওয়ার পরে থেকে যাত্রী পাই না, আর কোনো ঈদ বলে আমাদের ঈদটাই ফুরাই গেছে। তবে রংপুর, দিনাজপুর, রাজশাহী শহর উত্তরবঙ্গগামী যাত্রীদের বেশ চাপ দেখা গেছে কল্যাণপুর টিকিট কাউন্টারে। আমার অফিস লাস্ট 13 তারিখ পর্যন্ত, সো এখন এসে শুনি যে সকাল থেকে এখন পর্যন্ত টিকিট সব শেষ। সো মিস করে ফেলছি। এখন মানে 12 তারিখে ট্রাই করতেছি, যদি 12 তারিখে পাই তাহলে নিব আর কি। নটনগরে যে কোনো গাড়ি চলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ খুবই প্রেশার আছে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। মালয়েশিয়ায় কর্মী গমন পরিস্থিতির সবশেষ জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ন্যান্সি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কর্মীদের সঙ্গে যারা যাচ্ছেন কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের মন্তব্য জানতে পেরেছেন কিনা, তারা আসলে কি বলছে এই বিষয়ে?
আগেই জানিয়ে রাখি, সকাল থেকে আসলে যারা অপেক্ষা করছিলেন তাদের অনেকেই কিন্তু অপেক্ষা করতে করতে বিমানবন্দর থেকে আমরা দেখেছি চলে যেতে, হয়তো খানিকটা বিরতি নিয়ে আবার কিছুক্ষণ পর আসবেন তেমনটা মনে হচ্ছে, কারণ যারা গেছেন তাদের মধ্যে আবার অনেকে বিমানবন্দরে এসে পৌঁছেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনের যেই জায়গাটা আছে, অর্থাৎ আমি বিমানবন্দরের টার্মিনাল 1-এর যেই সামনের জায়গাটা আছে ওই জায়গাটায় আছি। ওই জায়গাটার বাইরে যত দূর আসলে বসার জায়গা আছে, এটি মূলত সাধারণ যারা আসলে সাধারণ যাত্রীরা আসেন তাদের সাথে যারা আসে তাদের বসার জায়গা, যদিও কিন্তু এখানে এখন মোটামুটি সকাল থেকেই পুরোটা জায়গা জুড়েই কিন্তু যারা প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে আসলে আজকে এখানে এসেছেন তারা এখানে অপেক্ষা করছেন। হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছিলাম আসলে যাদের মাধ্যমে আসলে তারা মালয়েশিয়া যেতে চেয়েছেন তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা। তারা কিন্তু বলছেন যে বেশিরভাগ এজেন্টের নাম্বারই তারা বন্ধ পাচ্ছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু দুই ধরনের যাত্রী আছে, অর্থাৎ কারো কাছে হয়তো টিকিট আছে, যেই টিকিটটা হয়তো ভুয়া, কেউ এখনও হয়তো টিকিটই হাতে পাননি, তাদেরকে হয়তো কাল থেকে আশ্বাস দিয়ে আসা হচ্ছে তাদেরকে আসলে টিকিট দেয়া হবে। এবং আপনি জানেন যেহেতু আজকে মালয়েশিয়া প্রবেশের শেষ তারিখ এবং শেষ দিন, কাজেই আজকে যদি তারা বাংলাদেশ ছাড়তে না পারেন তাহলে কালকে কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর সেই জন্য একদম শেষ চেষ্টা করার জন্যই কিন্তু সকাল থেকে তারা আশ্বাস অনেকে পেয়ে বসে আছেন, অনেকে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন। আমরা দেখেছি এখানে অনেকে এসে হয়তো কান্নায় ভেঙে পড়ছেন, কারণ যারাই এই প্রবাসে যাচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং এদের অনেকেই হয়তো সেই টাকাটা ব্যাংক লোন করেছে, নয়তো দেখা গেছে নিজের শেষ সম্বল যেটুকু ছিল সেটি বিক্রি করে তারা জীবিকা নির্বাহের জন্য যেতে চাইছেন। তো সেই জায়গা থেকে আসলে তারা টাকা ফেরত পাবেন কিনা, যদি নাও যেতে পারেন, সেই রকম বিষয় নিয়েও কিন্তু তাদের মধ্যে একরকম শঙ্কা, একরকম হতাশা আমরা দেখতে পেয়েছি। তো এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন। সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি স্পেশাল ফ্লাইট আছে, যদিও সেখানে মাত্র 271 জন যাত্রী যেতে পারবেন, তবে সেটিও আসলে মানে ঠিক টাইমে ছেড়ে যাবে কিনা বা কতটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা হবে সেই ব্যাপারেও কিন্তু একটা শঙ্কা আছে। তো সব কিছু মিলিয়ে যাত্রীরা এখনও অপেক্ষা করছেন, রাত পর্যন্তই হয়তো এটি তাদের এই অপেক্ষা চলবে এবং শেষ পর্যন্ত দেখা যাক সেই তাদের যাত্রাটা আসলে হয় কিনা। বাবলি, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী সাদিয়া ন্যান্সি যুক্ত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। মালয়েশিয়া আজ মধ্যরাতে কর্মীদের যাওয়ার শেষ সময় অনিশ্চয়তায় পড়েছেন অনেকে, সেই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি। উজানের ঢলের কারণে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। আজ নতুন করে বন্যা দেখা দিয়েছে 3 উপজেলায়। এদিকে বন্যায় প্লাবিত হয়েছে মৌলভীবাজারের অনেক এলাকা। ঝুঁকিতে আছে প্রধান 2 নদীর বাঁধ, শুরু হয়েছে নদী ভাঙনও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত বুধবার রাত থেকেই পানি বাড়তে থাকে সিলেটের বিভিন্ন নদ নদীতে। বৃহস্পতিবার সকালেই তলিয়ে যায় গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পাশাপাশি নতুন করে বন্যা দেখা দিয়েছে বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জে। সুরমার পানিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর কিছু এলাকাও। জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। সড়কের উপরেও পানির প্রবল তোড়। আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে 24 ঘন্টায় সিলেটে 193 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়ে বৃষ্টি হয়েছে 650 মিলিমিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃহস্পতিবার সিলেটের 5টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার 2টি পয়েন্টে তা বিপদসীমার নিচে নেমেছে। এদিকে সিলেটে 547টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। বন্যা দুর্গতরা এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন। মৌলভীবাজারে টানা বৃষ্টি ও উজানের ঢলে কমলগঞ্জের পানিশাইল, চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, পতন উষার ও রহিমপুর ইউনিয়ন এবং শমশেরনগরের রঘুনাথপুর সহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কৃষিজমি। ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় ধলাই নদীর পানি শুক্রবার 5 সেন্টিমিটার কমে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কমলগঞ্জের ধলাই নদীর বাঁধের 12টি ও মনু নদীর 7টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত সহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মাত্র দুদিনের বৃষ্টি, তাতেই তলিয়ে গেছে ডিএনডি বাঁধের ভেতরের এলাকাগুলো। ২০ লাখ মানুষ পানিবন্দী। ট্রেনের দুর্গন্ধময় পানির রাজ্যে দুর্বিষহ জীবন তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নদী বা খাল নয়, উপকূলের কোনো লোকালয়ও নয়। এই দৃশ্য রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার অলিগলির। রাস্তায় কোমর পানি, পয়বর্জ্য মিশ্রিত ময়লা পানির ঢেউ বসত ঘরে। ডুবে গেছে মসজিদ, কবরস্থান। শিশুদের স্কুলে যাবার উপায় নেই। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকা নিয়ে ডিএনডি প্রজেক্ট। এই প্রজেক্টটি যেন ডিএনডি বাঁধের মধ্যে বসবাসকারী মানুষের আজন্মের কান্না। বৃষ্টি হলেই অভিশাপের মতো নেমে আসে এমন দুর্ভোগ, বছরের পর বছর যার নিয়তি হিসাবে মানতে হচ্ছে বাসিন্দাদের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে এবার চরম অবস্থা। বাজারে যেতে পারি না, মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, কবরস্থানে কবরে কেউ মারা গেলেও মাটি দেওয়া যাবে না। গাড়ি নিয়ে বাড়িতে পারি না পানির জন্য, গ্যারেজ সব পুরা তলায় গেছে, গাড়ি শুদ্ধ ডিব্বে আছে। ৮-৯ বছর যাবত এই বছর বেশি করতে এবং আমাদের চলাফেরার কষ্ট অনেক বেশি। পানিবন্দী লালপুর, পাগলা, নন্দলালপুর, ফতুল্লা, নয়ামাটি মানুষদের অবস্থা দেখতে যান স্থানীয় সংসদ সদস্য। ডিএনডি এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। নর্মালভাবে পানি পাস আউট করা যাচ্ছে না, এটাকে অন্যভাবে কিভাবে পাস আউটটা করতে পারবে, এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার। এবং আমাকে বলা হয়েছে যেটা স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে। আমার বিশ্বাস, আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে, ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতিও টান আছে এবং এই সমস্যার সমাধান ওনারা করে দেবেন ইনশাল্লাহ। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ব্রাহ্মণবাড়িয়া সদরে পিকআপ ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের সুহিলপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। পল্লী বিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ সিএনজিকে চাপা দেয়। ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত হন। নিহতরা হলেন বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের শামসু মিয়া ও চান্দিয়ারা গ্রামের মিঠুন মিয়া। সদর হাসপাতালে চিকিৎসাধীন 6 জনের মধ্যে গুরুতর আহত তৃতীয় লিঙ্গের নেপালিকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনেক ভৌমিক সহ এক ভুক্তভোগী পরিবার। বেলা 11টায় নোয়াখালীর মাইজদি বাজারে সংবাদ সম্মেলনে এই আকুতি জানান ভুক্তভোগী পরিবার। পরিবারের সদস্য অনেক ভৌমিক অভিযোগ করেন, বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দদুলাল ভৌমিক ও তার সহযোগী স্থানীয় সন্ত্রাসীরা তাদের সম্পত্তি দখল করে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। স্থানীয় মেম্বার সহ অনেকেই এই সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। নন্দদুলাল ভৌমিক আদালতের আদেশ অমান্য করে নালিশি ভূমিতে ভবন নির্মাণ করেন। বাধা দিলে পুলিশের সামনে হত্যার হুমকি দেন। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম জানান, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুরাক ওজচেভিত জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি এই সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুরাক ওজচেভিতের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarbery.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওজচেভিতের সাথে। তাই দেখা হয়নি তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ওজচেভিতের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো।
কচুরিপানা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদন হচ্ছে জৈব সার। নবীনগর উপজেলার তিতাস নদীর তীরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে করা প্ল্যান্ট থেকে এরই মধ্যে প্রায় 5 টন সার বাজারজাত করা হয়েছে। আরও 20টি প্ল্যান্ট থেকে প্রতি মাসে প্রায় 100 টন সার বাজারজাত করার লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ছবি তুলেছেন শঙ্কর দাস। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কচুরিপানা দিয়ে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন কৃষকরা। গেল বছরের অক্টোবরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে তিতাস নদীর পূর্ব পাড়ে প্লান্ট করা হয়। সেখানে 10 জন কৃষকের মাধ্যমে তৈরি করা হচ্ছে জৈব সার। প্রতি কেজি সারের বাজার মূল্য 15 টাকা। মূলত নদী ও হাওরের কচুরিপানাকে কাজে লাগানোর পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার কমাতেই এই উদ্যোগ। জৈব সার ব্যবহারে ফসলের উৎপাদন খরচ কমছে, অটুট থাকছে মাটির গুণাগুণ। আমরা কুস্তুরা পেনা গাঙ্গেতে উঠাই গত করে রাখি, এটা সুন্দর করে পাইরা ছাপার পরে এটার সাথে লবণ দিয়ে চতুর্দিক দিয়ে ছিটিয়ে যাতে দ্রুত পচে যায়। রাসায়নিক সার বাদ দিয়ে আমাদের যে কচুরিপানা দিয়ে আপনি সার বানাইছি, ওই সার আমরা ব্যবহার করতেছি। কচুরিপানার সঙ্গে ট্রাইকোডার্মা পাউডার ও ইউরিয়া মিশিয়ে তৈরি হয় জৈব সার। সময় লাগে 2 থেকে 2.5 মাস। বিক্রির জন্য সারের দোকানগুলোতে জৈব সার কর্নারও তৈরি করা হয়েছে। মাটির স্বাস্থ্য রক্ষার প্রধান ফ্যাক্টরটা হলো কিন্তু এই জৈব পদার্থ। আমাদের দেশের মাটিতে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে 5% জৈব সার থাকার কথা, সেই জায়গায় 1% বা এর নিচেও নেমে গেছে। কৃষি মন্ত্রণালয় বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই লক্ষ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাও কাজ করে যাচ্ছি, বিভিন্ন জৈব প্ল্যান্ট স্থাপন করেছি। পরীক্ষামূলকভাবে কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনের প্রকল্প গ্রহণ করেছিলাম এবং এটি সফল হয়েছে। শীঘ্রই আরও অন্তত 20টি পয়েন্টে জৈব সার প্লান্ট স্থাপন করবে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এর মাধ্যমে তৈরি হবে কৃষি উদ্যোক্তা ও কর্মসংস্থান। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রিমালের তাণ্ডবে এখনো পানিবন্দী উপকূলের লাখো মানুষ। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে প্লাবিত 3 উপজেলা। মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শেষ হচ্ছে মধ্যরাতেই। ঈদ যাত্রায় সড়ক পথের অগ্রিম টিকিট বিক্রি শুরু। যুগ পেরোলেও ডিএনটি বাঁধের বাসিন্দাদের ঘোচেনি দুর্ভোগ। ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।